কোথায় বসে আছি বলুন তো? একটা উইকডেজ এর দুপুরবেলা হাওড়া স্টেশনের মধ্যে কুম্ভ এক্সপ্রেসে। ইয়েস, কুম্ভ এক্সপ্রেসে চলে এসেছি আমরা। আমি 1A তে টিকিট কেটে নিয়েছি আর আমাদের যাত্রা শুরু ঠিক 1টার সময়। এখনো মোটামুটি 10 মিনিট বাকি আছে, তাই ভাবলাম আপনাদের সাথে বিস্তারিত আলাপটা সেরে নি, মানে আমাদের ইন্ট্রোডাকশনটা। এইবারে আমি চলে যাব লখনৌতে। কুম্ভ এক্সপ্রেস যায় হাওড়া স্টেশন থেকে দেরাদুন পর্যন্ত, কিন্তু আমি লখনৌতে নেমে যাব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লখনৌ, তারপর সেখান থেকে যাব আগ্রা, তারপর গোয়ালিয়র, আর কি কি জায়গায় যাব সব আপনাদের সাথে শেয়ার করব। আপাতত উইশ মি হ্যাপি জার্নি, বাই। বলতে বলতেই কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন। আমি যাচ্ছি কুম্ভ এক্সপ্রেসে। এছাড়াও লখনৌ যাওয়ার কিন্তু অন্যান্য ট্রেন বা ফ্লাইট আছে। আজকে তো বিশেষ কিছু দেখার নেই, ট্রেনেই যাচ্ছি, সুতরাং কাল দেখা হচ্ছে লখনৌতে। গুড নাইট। রেল যাত্রা করছি আর চা খাবো না তা কি হয়? তাই আমার হাতে এক কাপ গরম চা আর সবাইকে গুড মর্নিং। ট্রেন ঢুকছে লখনৌ স্টেশন। গুড মর্নিং গাইস, একটা অসাধারণ ট্রেন জার্নির পরে কুম্ভ এক্সপ্রেসে আমি কিন্তু চলে এসেছি লখনৌতে। এখন বাজে সকাল 7:15। রাইট টাইমে এসছি, ইনফ্যাক্ট অনেক আগেই চলে এসেছিল, মাঝখানে তার জন্য দাঁড়িয়ে এসছে। আমরা লখনৌতে চলে এসেছি, এবার আমরা হোটেল চলে যাবো। আমাদের হোটেল স্টেশন থেকে বেশ কাছে, তো চলুন হোটেলে গিয়ে দেখবো কেমন। আর তারপরে পড়ে রয়েছে কিন্তু সারা দিনের অসাধারণ সিটি ট্যুর। প্রায় সমস্ত স্টেশনের মতোই এখানেও স্টেশনের বাইরে অটো, টোটো, ট্যাক্সি সবই আছে। স্টেশন থেকে হোটেল পৌঁছাতে আপনার এমনি কোনো অসুবিধা হবে না। মেন কথা যেটা খুব ইম্পর্টেন্ট, দরদাম করতে কিন্তু ভুলবেন না। লখনৌ স্টেশনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি টোটোতে যাওয়ার সময় ভাবলাম এটা তুলে ধরি আপনাদের জন্য। এটা অসাধারণ একটা পর্যটন স্থান হতে পারে। হোটেল গ্র্যান্ড রেডিয়েন্ট চলে এসছে আমাদের হোটেলে, স্টেশন থেকে খুবই কাছে হোটেলটা। এবং দেখলেনি অটো করে এলাম এবং অটোওয়ালার সাথে একটু হালকা কথা বলে নিলাম, যাতে আমাদের পুরো সিটি ট্যুরের যেসব সাইট সিনগুলো আছে ভালো ভালো উনি এতে করিয়ে দেন। একটু দরদাম করতে হলো, 2 দিন ধরে আমরা দেখবো, কারণ কালকে আবার 3টের সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। 2 দিন ধরে মোটামুটি 1,500 টাকা রফা করলাম। দেখি whether if it is worth it। চলুন আগে রুমটা চেক ইন করে দেখি। হোটেলে চেক ইন করে নিয়েছি, চলুন চটপট আপনাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। বাহ, বেশ সুন্দর ছিমছাম পরিষ্কার রুম। টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, চা কফি আছে, ওয়াশরুম লুকস নাইস, সব আছে। মিনি ফ্রিজ। সকাল সকাল চেক ইন করে নিয়েছি, আর এরপরই আমরা বেরিয়ে যাব সুন্দর সুন্দর জায়গা দেখতে। তার আগে খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি এখানকার ডাইনিং হলে। অর্ডার দিয়েছি স্যান্ডউইচ আর অমলেট। হ্যালো গাইজ, আমি আবার কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা দেখতে যাব লখনৌয়ের বিভিন্ন জায়গা। হ্যাঁ, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন আছে, আজকে বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, এরকম 2-1টা জায়গা কিন্তু বন্ধ আছে, কিন্তু বাকি জায়গাগুলো আমরা খুব ভালোভাবে দেখে নেব। আর আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আর প্রথমেই আমরা চলে যাব রেসিডেন্সিতে। অটোতে আছি, যখন একটু আওয়াজ আসছে আমি আপনাদের ভালোভাবে পরে নেবে আরও ভালো করে বোঝাতে পারি। সাদাত আলী খানের মকবরা, এর ভিতরে কিন্তু আমি বাইরে দেখলাম অনেক ডেসক্রিপশন দেওয়া আছে, কিন্তু সেটা হিন্দিতে আছে। আমি যতটুকুনি উদ্ধার করতে পারলাম যে ওনার ছেলে ওনার জন্য এইটা বানিয়ে দেন, এবং ভেতরে কিন্তু সাদা আর কালো মার্বেলের, মানে একদম দাবার বোর্ডের মতন ভাবে মেঝেটা সাজানো, এবং তারই মাঝখানে ওনার কবর আছে। তো চলুন দেখি ভেতরে গিয়ে। আমি যেটুকুনি বুঝলাম ওইটুকুনি ঠিক বুঝতে পারলাম কিনা। সাদাত আলী খান মকবরা দেখে বেরোনোর সাথে সাথেই কিন্তু আমার চোখ চলে গেল ওই স্ট্রাকচারটার দিকে। ওটা ওনার বেগমের মকবরা, কিন্তু এখন ওটা আপাতত বন্ধ আছে। চলুন দেখে নিই আরও কি কি আছে ইন আওয়ার স্টোর।
রেসিডেন্সির ভেতরে চলে এসেছি। এবার গিয়ে দেখবো ভেতরে গাইড কিছু পাওয়া যায় কিনা, নাকি নিজেদেরই ঘুরে দেখতে হবে। আর এইখানে কিন্তু যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন, শুধু ফোনের ক্যামেরা অ্যালাউড, আর এমনি ক্যামেরার সাথে কিন্তু স্ট্যান্ড বা গিম্বল বা অসমো এগুলো কিছু নেওয়া যাবে না। তো এইখানে এলে কিন্তু ওটা গাড়িতে বা হোটেলে রেখে আসতে হবে। এই সেই বিখ্যাত বেলি গেট। রবার্ট হোপ মন্টলিভ অ্যাটকিন, হ্যাঁ, ওনার উদ্দেশ্যেই কিন্তু এই সৌধটা বানানো হয়েছে অ্যাটকিন্স পোস্ট নামে। ওনার ব্রেভারি, ওনার যে সাহসিকতা, অসম সাহসিকতা, সেটাকে রেসপেক্ট জানিয়ে। চলুন দেখি, আরও অনেক কিছু আছে দেখা। এইটা কিন্তু ট্রেজারি বিল্ডিং। এইটা বানানো হয়েছিল 1851 সালে, তখনকার দিনে 16,897 টাকা খরচা করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালগুলোতে অসংখ্য বুলেট মার্কস আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের এইগুলোই সব চিহ্ন, এবং এই চিহ্নগুলো কিন্তু এই রেসিডেন্সির সব জায়গায় আপনি দেখতে পাবেন। এই নেটিভ বিল্ডিং, এটা কিন্তু আগে বেলি গেটের কাছে একটা গ্র্যান্ড বিল্ডিং ছিল, কিন্তু পরে এটা কিন্তু ইন্ডিয়ান সোলজার্সদের রেসিডেন্স হিসেবে ইউজ করা হয়েছিল। কিন্তু তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহতে পুরো ব্যাপারটা ঝাঁঝরা হয়ে যায়। এই আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা ডক্টর ফ্রেয়ার্স হাউস বলে লেখা আছে। ইনি কিন্তু এখানকার রেসিডেন্ট ডক্টর ছিলেন, এবং এই পিছনের বিল্ডিংটা মানে ওই টাইমে কিন্তু অসাধারণভাবে বানানো হয়েছিল। সিটি সাইডে 2টো ফ্লোর, 2 সাইডে গার্ডেন, এবং উপরের দিকে নিচের দিকে সব জায়গায়। নিচের দিকে একটা যে ঘর ছিল, যেখানে মহিলাদের জন্য পার্টিকুলারলি ছিল ঘরটা, খুব গরমে ওনাদের ওখানে শেল্টার দেওয়া হতো। এবং ভেতরে কিন্তু সুইমিং পুল টাইপের, একটা বাথ পুল টাইপেরও ব্যবস্থা আছে। এখন অবশ্য কিছুই অবশিষ্ট নেই। চলুন ভেতরে গিয়ে দেখি। এই ডক্টর ফ্রেয়ার্স হাউসের ভেতরে এসে দেখতে পাচ্ছি অনেক দূর অব্দি দেখা যাচ্ছে, এবং একদম ওই সাইডে কিন্তু আমরা দেখছি বেশ রুইন্স মতন হয়ে গেছে। আর সেই 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়, তখনই কিন্তু ওদের শেল বম্বিংয়ের জন্য পুরো ঝাঁঝরা হয়ে গেছে সব কিছু, এবং অনেক বিল্ডিংয়ে ধ্বংস হয়ে গেছে। আমি একটু বিপজ্জনকভাবে হাঁটা প্র্যাকটিস করি। নেটিভ হাউসের ভেতরে দেখতে পাচ্ছেন, এবং সিপাহী বিদ্রোহের শেলিং এর সময় কিন্তু এগুলো সব ধ্বংস হয়ে যায়। রেসিডেন্সি মেন বিল্ডিং দেখতেই পাচ্ছেন, গুলিতে পুরো ঝাঁঝরা হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এককালে ছিল অসাধারণ। চারিদিকে প্রচুর রুমস, এবং নিচের একদম আন্ডারগ্রাউন্ডে কিছু রুম করা ছিল, সেগুলো হচ্ছে প্রচণ্ড গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য। এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কিন্তু ইংরেজ মহিলাদের ওইখানে ওই আন্ডারগ্রাউন্ডের রুমগুলিতে কিন্তু শেল্টার দেওয়া হয়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ব্যাঙ্কোয়েট হল, এবং এইখানে নাকি অসাধারণ একটা ফায়ার প্লেস ছিল, এবং অসাধারণ একটা ফাউন্টেনও ছিল। কিন্তু ফোয়ারা টোয়ারা এখন তার কিছু অবশিষ্ট নেই। এবং ভেতরে নাকি অসাধারণ কারুকার্য ছিল, ভালো ভালো ঝাড়বাতি ছিল, এবং 1857 সালে এটাকে হসপিটালে পরিণত করে নেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন পিছনে কেমন গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। মস্কের ভেতরে যাওয়ার জায়গা, এই হচ্ছে সিঁড়ি, একটু কনজেস্টেড, বাট দেখা যাক।
আমরা দাঁড়িয়ে আছি মস্কের মধ্যে। মস্কটা কিন্তু ইন্টারটি আছে, কিন্তু ইমামবাড়া যেখানে আমরা যাব এখন, সেইটা কিন্তু এখন আর সেরকমভাবে অবশিষ্ট নেই। চলুন রুইন্স কি আছে দেখে নিই। এই হচ্ছে পিছনে মসজিদ, আর এই হচ্ছে আমার ডান দিকে ইমামবাড়া। মসজিদ কিন্তু এখনো চালু আছে, কিন্তু ইমামবাড়া দেখালাম আপনাদের, একদম রুইন্সে চলে এসছে। এবং মসজিদে কিন্তু এখনো ঈদের নামাজ হচ্ছে। আমি ভুল করে চলে গেছিলাম, কারণ আমি জানতাম না যে এই সময় ওদের প্রেয়ার চলছে। তো আমাকে বললো মহিলারা তো অ্যালাউড না অ্যাজ ইউজুয়াল, এদের অ্যাকর্ডিং টু দেয়ার রিচুয়াল। আর ভবিষ্যতে যখন আমি বড় ইমামবাড়া ছোট ইমামবাড়া ঘুরতে যাব, তখন যেন মাথায় কভার থাকে আমার। এটা মাথায় রইল, আমি তো ভুলেই গেছিলাম। চলুন বাকি জায়গাটা দেখেন। দাঁড়িয়ে আছি বেগম কুটির ঠিক সামনে। আফরুন্নিসা কিন্তু এইখানে থাকতেন শেষের দিকে, এবং এই মস্ক আর ইমামবাড়াটা কিন্তু উনিই তৈরি করেছিলেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সব ব্যাপারটাই একদম রুইন্সের মধ্যে আছে। জাস্ট বাইরের স্ট্রাকচার আর দেয়ালগুলো আছে, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না বা কিছুই বোঝা যাচ্ছে না। আমি যেটা দেখাইও আপনারা গুলিয়ে ফেলবেন কোনটার ভেতরটা দেখাচ্ছি, কারণ পুরোটাই সেমই লাগছে। আর কনস্ট্যান্ট এখানে হচ্ছে গুলির চিহ্নগুলো। 1857 মেমোরিয়াল মিউজিয়াম চলে এসছি আমরা ঘুরতে ঘুরতে, এবং আশেপাশে দেখছেন কামান রাখা আছে এখানে প্রচুর। চলুন ভেতরে গিয়ে দেখি কী কী দেখার আছে। ব্যাগ নিয়ে অ্যালাউ করবে না, কিন্তু একটা বাইরে ক্লোক রুম আছে, সেখানে ব্যাগ ডিপোজিট করে আমরা যাব ভেতরে। ভেতরে ছবি তুলতে পারবো কিনা জানি না, গিয়ে দেখি, যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সমালোচনা করা আমার কাজ নয়, তবে মাঝে মধ্যে মনে হয় যাদের উদাসীনতায় এই ভালো ভালো ঐতিহাসিক স্থাপত্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে যেন ইতিহাস ক্ষমা করে। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেন্ট মেরিজ চার্চ। হ্যাঁ, এখন আর কিছুই অবশিষ্ট নেই, আর একদম বুঝতেই পারছেন জাস্ট 2-3 ফুট গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আছে। আর এই চার্চের সংলগ্ন যে জায়গাটা, পুরো বড় মাঠটা, এটা কিন্তু বেরিয়াল গ্রাউন্ড হিসেবেই ব্যবহার করা হয়েছিল 1857 সালে। তখন এত ডেড বডি বেশি হয়ে গেছিলো, ঠিক করে তাদের কবরও দেওয়া যাচ্ছিল না, একটার ওপর একটা মৃতদেহ কিন্তু এরমভাবে এখানে ফেলে রেখে চলে যেতেন। এখন আমরা দেখছি বেশ কয়েক জায়গায় কবর হয়েছে, এবং এই সেন্ট মেরিজ চার্চের আশপাশটা পুরোটাই কিন্তু কবরস্থান। জায়গাটা খুব সুন্দর, আর এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে যখন মনে হবে একটু ছাওয়ায় দাঁড়াই, তখন কিন্তু বড় বড় গাছের অভাব হবে না। এখানকার পুরো গার্ডেনটা কিন্তু মেনটেন্ড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর বাকি এখানে যা রিনোভেশনসের কাজ চলছে সেটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াই করছেন। অসাধারণ লাগছে। আমার মনে হয় মোটামুটি সব জায়গা কভার করে ফেলেছি। এই ভেতরে রেসিডেন্সির ভেতরে আর খুব একটা বেশি জায়গা বাকি নেই। তো এবার একটু ফটো তুলে এবার বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। দু 2001 থেকে 2005 পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে এক্সকাভেশন চালিয়েছিল, তাতে এই সাইটটা এসছে, এবং এটা দুপ্রাজ হাউস অ্যান্ড ব্যারাকস এরা বলছে, এবং ওয়াটার ম্যানেজমেন্টটা এবং এদের সিভেজ সিস্টেমটা, যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখানে। বারবার সে একই কথা ঘুরে ফিরে আসছে, এই স্থাপত্যগুলো কি সত্যি প্রিজার্ভ করা যায় না? মিশরের পিরামিডগুলো যদি এত সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়, তাহলে এখানে কেন নয়? পৃথিবীর প্রায় সমস্ত দেশগুলোই তাদের স্থাপত্য ভাস্কর্যগুলোকে প্রিজার্ভ করে রেখেছে কি সুন্দরভাবে। মিশরের পিরামিড তো একটা জ্বলন্ত উদাহরণ। আমাদের দেশও ঠিক সেভাবেই এগুলোকে প্রিজার্ভ করতে কি পারতো না? ধ্বংসাবশেষের কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কি আর করা যাবে? যেটা দেখছি সেটাই আপনাদের দেখাচ্ছি, এবং বলছি আপনাদের ভাঙাচোরা ইতিহাস।
আছি রুমি দরওয়াজার একদম ঠিক সামনে, রিপেয়ারিং চলছে তাই বেশি দূরে যেতে দেবে না আমাদের রুমি দরওয়াজার কাছে। কিন্তু অসাধারণ একটা বিশাল স্ট্রাকচার আর অসাধারণ লাগছে দেখতে। এটা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ওল্ড লখনৌতে। HFL অক্টোবর 1960 যে লেখাটা আছে এই বক্সের মধ্যে, অত দূর নাকি জল চলে এসেছিল 1960 সালে গোমতী নদীর ওখান থেকে। বলেছিলাম না ক্লক টাওয়ার আর পিকচার গ্যালারির সামনে, আমি যে দাঁড়িয়ে আছি পিকচার গ্যালারির সামনে, আপনাদের তো বলতেই ভুলে গেছি কারণ ওটা থেকে আমি এত এক্সাইটেড হয়ে গেছি। এখানেই কিন্তু একটা ড্যাম মতন করা আছে যেখান থেকে গোমতী নদীর জল বেরিয়ে অত দূর অব্দি উঠে গেছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বলতেই ভুলে গেছিলাম পিকচার গ্যালারি। আমরা পিকচার গ্যালারি দেখবো, ক্লক টাওয়ার দেখবো, চলো বাকি কথা পরে। খুব গরম পড়েছে আর এখানটা খুব ড্রাই বলে নিজেকে হাইড্রেটেড রাখা খুব দরকার। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি একটু এগিয়ে আসেন, দেখতে পাবেন এইখানেই কিন্তু গোমতী নদী, যেটা আমরা ছোটা ইমামবাড়াতে শুনলাম গোমতী নদীর জল ধরে রাখা হয় এবং এইখান থেকেই ছোটা ইমামবাড়াতে কিন্তু জলটা যেত, কারণ ওখানে শাহী হামামে দরকার ছিল বাচ্চাদের স্নানের জন্য। আর ওই পিছনে ছোটা ইমামবাড়া অল্প দেখা যাচ্ছে। এই সাইডে রয়েছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার রয়েছে এইদিকে। এখন আমরা ওইখানেই যাব, চলো। ফটো গ্যালারি থেকে দেখে বেরোলাম, অসাধারণ কিন্তু খুব সামান্য কয়েকটা ফটো আছে কিন্তু মিস করবেন না কিন্তু কোনো ছবিতে কিন্তু আপনারা দেখবেন আপনি এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছেন, যে যার পোর্ট্রেটটা আছে তার চোখটা ঘুরে যাচ্ছে, কখনো জুতোটা ঘুরে যাচ্ছে, কখনো পুরো ছবিটাই ঘুরে যাচ্ছে, অসাধারণ লাগবে। এবং এটা দেখে বেরিয়ে আপনার সত্যি ওই কথাটাই মনে হবে যেটা আমাদের গাইড বারবার বলছিলেন, মুস্কুরাইয়া আপ লখনৌ মে হ্যাঁ, সত্যি আপনার হাসি বেরিয়ে আসবে। তবে আরেকটা জিনিস যেটা আপনাদের না বললেই নয়, এখানে কিন্তু সব জায়গায় একটা গাইডিংয়ের একটা হালকা স্ক্যাম চলছে, যেটা আমার মনে হয়েছে। কারণ সব জায়গাতেই লেখা আছে দুজনের জন্য গাইড 20 টাকা, কিন্তু এখানে বলছে আপনারা যা খুশি হয় তাই দেবেন এবং সেটা বলছেই না যে কোনো চার্ট আছে, কোনো রেট আছে। যেমন ছোটা ইমামবাড়াতে আমাদের থেকে 150 টাকা পর্যন্ত চাওয়া হয়েছে, তো এটা আপনারা খেয়াল করে রাখবেন। কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু অসাধারণ। চলে এসেছি ফেমাস ক্লক টাওয়ার অফ লখনৌ এর সামনে। নবাব নাসিরউদ্দিন হায়দার 1881 সালে এই ক্লক টাওয়ারটির কিন্তু স্থাপনা করেন। এটা 67 মিটার লম্বা, বিশাল উঁচু। কি অপূর্ব সুন্দর রাস্তাঘাট, মনে হচ্ছে যেন টাইম ট্রাভেল করছি। আচ্ছা ধরুন আপনাদের কল্পনা শক্তিকে যদি একটু জাগিয়ে তোলেন, এই রিক্সা, অটো, বাইক, গাড়ি, ধরুন এগুলো এখানে কিছু নেই, তার বদলে রয়েছে ঘোড়ার গাড়ি, হয়তো রয়েছে একপাল হাতি। দেখবেন ঠিক মনে হচ্ছে চলে গেছেন সেই নবাবের আমলে, আর মনটা বলে উঠবে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। জাস্ট ঘুরে এলাম ছোটা ইমামবাড়া। ছোটা ইমামবাড়ার ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড না। আমি কিছু ফটো তুলেছি, আছে শাহী হামাম, আছে মকবরা এবং ছোটা ইমামবাড়া। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর। এবং এখানে এলে কিন্তু বানা ইমামবাড়া দেখে নিয়েছেন বলে ছোটা ইমামবাড়াটা মিস করবেন না, বেশ ভালো আর ইন্টারেস্টিং। স্পেশালি আমার শাহী হামামটা খুব ভালো লেগেছে, কীভাবে গোমতী নদী থেকে জল নিয়ে এসে ক্লক টাওয়ারের পাশে আগে স্টোর করা হয় ট্যাঙ্কে, তারপর ওখান থেকে কীভাবে আন্ডারগ্রাউন্ড দিয়ে নিয়ে এসে তারপর এখানে মানে বাচ্চাদের জন্য শাওয়ারের ব্যবস্থা, ওটা ভীষণ ইন্টারেস্টিং। আমি আপনাদের ছবিগুলো দেখাবো, আই উইশ ভিডিও তুলতে পারতাম। জাস্ট একটার সময় খুলেছে বারা ইমামবাড়া, কারণ আজকে ঈদ আছে, নামাজ পড়া চলছিল। আমরা এখন চলে যাবো, দেখে নেবো কী কী আছে। আর বারা ইমামবাড়ার ভেতরে কিন্তু আছে ভুলভুলাইয়া, সেখানে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সুন্দর গার্ডেনটা।
आपको इमामबाड़ा की को समझाना है। मुस्कुराइए कि आप लखनऊ की सरकार इमारत बड़ा इमामबाड़ा में लाजवाब इमारत आज सबके साथ करोगे बड़े इमामबाड़ों में नाच गाना शांत करना सब मना है। इस इमारत में किसी प्रकार का वीडियो टिकटॉक का वीडियो हासिल हो जाने पर कैमरा हो या मोबाइल जब्त कर दिया। भूले जाते हैं। অনেকক্ষণ ঘুরে ফাইনালি চলে এসেছি খেতে। লখনউতে কিন্তু অনেকগুলো দোকান খুব ফেমাস, কিন্তু যেহেতু আজকে ঈদ সমস্ত দোকান বন্ধ। ফাইনালি একটা দোকান থেকে ঢুকে পড়েছে। আমরা ভেবেছিলাম ভেজই খেতে হবে, ঈদের দিন লখনউতে এসে ভেজ মন থেকে মানতে পারছিলাম না, কিন্তু আমাকে ভীষণভাবে চমকে দিয়ে আমি একটা ননভেজ দোকান পেয়ে গেছি, যেখানে আমি নিয়ে নিয়েছি রুমালি রুটি অ্যান্ড স্পেশাল মাটন গলতি কাবাব। এটা টেস্ট না করে না খিদে পেয়েছে, আমি খেয়ে নিই, বাকি কথা পড়ে গেছে। অসাধারণ একটা লাঞ্চ রুটি আর গলটি কাবাব দিয়ে করার পরে আমি চলে এসেছি গণেশ্বর মিশ্রা পার্কে। দেখতে পাচ্ছেন অসাধারণ বড় একটা পার্ক, পিছনটাও দেখুন অনেকটা জুড়ে আছে। কতটা হাঁটবো জানি না, বেশ খাওয়ার পর একটু হাঁটলে বেশ ভালোই লাগে, হুইচ ইজ কুল। তাই আমি একটু হেঁটে হেঁটে দেখবো। এখন আরও কয়েকটা পার্ক দেখা বাকি আছে, কয়েকটা জায়গা দেখা বাকি আছে, যে কটা পারবো আজকে দেখবো, বাকিগুলো কালকে। আর এই জ্ঞানেশ্বর মিশ্রা পার্কে কিন্তু টিকিট অনলি 10 রুপিস, মাত্র 10 টাকার টিকিট। লেক টেক সব আছে এখানে, বেশ সুন্দর লাগছে এখানে 4-5টা ধরে হাঁটতে। আপনাদের দেখাবো, স্টে উইথ মি। জ্ঞানেশ্বর পার্কে, জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক, পিছনটা দেখতেই পাচ্ছেন অনেকটা জুড়ে বিস্তৃত, প্রচুর কিছু আছে এখানে, ছোটোখাটো জিনিস, বাট খুব পিসফুল জায়গাটা। আমার মনে হয় বিকেলের দিকে এলে আপনাদের আরও ভালো লাগবে। আর অনেক ফোয়ারা টোয়ারা আছে, হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। আমার পিছনে একটা ফোয়ারা, বেশ সুন্দর লাগছে তারা। চলে এসছি ভীমরাও আম্বেদকর পার্কে। এটা নামে অনেক কিছু শুনেছি, ভেতরে ঢুকে দেখবো, চলুন আমার সাথে। আর হ্যাঁ, একটা ইনফরমেশন যেটা শেয়ার না করলে নয়, পার হেড এখানে টিকিট 25 টাকা, সো কোয়াইট চিপ। চলুন ভেতরে গিয়ে দেখি। সুন্দর লাগছে এখানে হাঁটতে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, আর নানা ধরনের মনুমেন্টসও করা আছে এখানে। চলুন গিয়ে দেখি কি কি মনুমেন্টসের রেপ্লিকা করা আছে। ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন প্রতিবিম্ব স্থল। এটা আমি জানি না এটা কি মেন করে কি করা হয়েছে, সেই অর্থে সেরকম কিছু লেখা নেই, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে ঠিক এই স্ট্রাকচারটার পিছন দিকে কতগুলো হাতির স্ট্যাচু দুপাশে, এবং এগুলো কিন্তু সবই মার্বেল। একটু কাছ থেকে গিয়ে দেখবো, জাস্ট এইটা আমার অসাধারণ লেগেছে। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই যে এত বড় একটা পার্ক, এটা অ্যামিউজমেন্ট পার্ক না, সেই অর্থে খুব একটা মিউজিয়ামের ব্যাপার নেই, কোনোরকম জ্ঞান আমরা এখান থেকে পাই না। তো আমি এখন এই পার্কটা এত টাকা খরচা করে বানানোর পিছনে এক্স্যাক্টলি রিজনটা বুঝে উঠতে পারছি না। যদি কেউ বুঝে উঠতে পারেন প্লিজ আমাকে জানাবেন। ততক্ষণ দেখি মার্বেলের হাতিগুলো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো গোলাকার, দুটো আর্কিটেকচার টাইপের করা আছে, দুটো বিল্ডিং টাইপের, আর মাঝখানটা কিন্তু জয়েন করা আছে। এটা ডক্টর ভীমরাও আম্বেদকর সংগ্রহশালা, এবং এখানে সব কিছুর পিছনেই একটা পরিবর্তন কথাটাও ইউজ করা আছে। আমি এখনো মানেটা বুঝিনি, আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। এখন দেখিনি, চলুন এই সংগ্রহশালাতে কি আছে।
2009 সালে কিন্তু এই পার্কটা উদ্বোধন হয় এবং তখন মায়াবতীজির সরকার ছিল এবং বোঝাই যাচ্ছে যে উনি ওনার প্রচারের জন্য অনেকটাই পার্কটা করেছিলেন। পিছনে মূর্তিটা দেখতে পাচ্ছেন, চারদিকে কিন্তু ওনার নিজের মূর্তি এত বড়, আর আশেপাশে গৌতম বুদ্ধ আছে, সন্ত কবির আছে, সন্ত রবিদাস আছে, বাকিগুলো ওনাদের মূর্তি আছে। এখানে মেন ঢুকেই চারদিকে চারটে কিন্তু ওনার এত বড় স্তম্ভ। ফাইনালি ভীমরাও আম্বেদকর জি, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর। बिरसा मुंडा, छत्रपति शाहूजी महाराज। বাইরে দেখেছিলাম দুদিকে দুটো গোলাকার বিল্ডিং মতন, আর এই হচ্ছে সেই মাঝখানের রাস্তাটা। এবং অদ্ভুতভাবে ওই গোলাকার বিল্ডিং আমি ওখানে ঢুকিনি, তাতেও দেখলাম ওখানেও মায়াবতীজির চারখানা মূর্তি চারদিকে তাকে দেখে। মোটামুটি বিআর আম্বেদকর পরিবর্তন যে পার্কটা আছে পুরোটাই আমরা এইখানটা থেকে দেখতে পাচ্ছি। ঢুকেই বাঁ দিকে কিন্তু ঢুকেই ডান দিকে এই স্ট্রাকচারটা, আমরা এটা সবার লাস্টে এসেছি। আমরা বাঁ দিক থেকে ঘুরে ঘুরে ওই জায়গাগুলো ঘুরে ঘুরে অতগুলো হাতি দেখে তারপর এদিকটাতে এলাম। এখন আমরা টপমোস্ট জায়গায় মোটামুটি আছি, আর একটু টপে না ওখানে যাওয়া যায় না, বাট দেন এইখান থেকে ভিউটা সব থেকে ভালো আসছে। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। ঘুরছি আম্বেদকর পার্কের মধ্যে দিয়ে, এবং যেটা আপনাদের বলার ছিল, এটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে তৈরি হয়েছে, খুব ল্যাভিশভাবে তৈরি হয়েছে, পুরো জিনিসটা ভীষণ ভালো, ওয়েল মেইনটেন্ড। কিন্তু এখান থেকে আপনার কিছু জানার বা খুব অ্যামিউজড হওয়ার কিছু নেই। জাস্ট অবসর সময় ঘুরে ঘুরে যদি আপনি হাঁটতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এই যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে দেখতে ভালো লাগবে খুব। প্রায় 6:15 বাজতে যায়, আমরা চলে এসেছি গোমতি রিভার ফ্রন্টে। এখানে কিন্তু খুব সুন্দর লাগছে, আর টিকিট অনলি 10 রুপিস পার হেড। আর উঠতে উঠতে কিন্তু আমরা দেখলাম যে কি সুন্দর টিয়া পাখি এসছে তার মালিকের সাথে। চলুন যদি আরেকবার দেখা যায়। রিভার ফ্রন্টটা বেশ সুন্দর লাগছে এবং পার্কটাও খুবই সুন্দর। মানে অ্যাটলিস্ট আগের পার্কের থেকে এই পার্কটা আমার বেশি ভালো লাগছে, কারণ এখানে অনেক গাছগাছালি আছে। পার্ক বলতে আমাদের যেটা প্রথমেই মনে হয় গাছগাছালি সেটা আছে। আর যেহেতু এটা একদম সানসেটের টাইমে এসেছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। অস্ত যাচ্ছে সূর্য প্রায়, রংটাও অসাধারণ লাগছে। চলুন নদীর কাছে গিয়ে দেখি। ওয়াও, লাভলি পার্ক।
রিভার ফ্রন্টে চলে এসেছি। গোমতী নদী বয়ে যাচ্ছে পিছন দিকে, সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ একটা মায়াময় পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। সব থেকে বড় কথা, আপনাদের এখানে এসে দাঁড়ালেই ভীষণ ভালো লাগবে। খুব শান্ত জায়গাটা, এবং এই যে আশেপাশের পার্কটা এত সবুজ, এত গাছগাছালি, ভীষণ ভীষণ মনোরম ব্যাপারটা। প্লিজ প্লিজ এখানে আসবেন, এবং এই সানসেটের টাইম এলে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। আপাতত আমি একটুখানি বসে গোমতী নদীর শোভা দেখি। রাস্তার দুপাশে সুন্দর দেখুন, আলো ঝলমল করছে চারদিকটা, দোকানপাট একদম জমে উঠেছে কিন্তু লখনৌ শহর। এই আলোর মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং চারিদিকটা এই আলোর রোশনাইতে অসাধারণ একটা দৃশ্যের সৃষ্টি করছে। যদিও শহর, তাও রাস্তার জ্বলে ওঠা এই রঙিন বাতিগুলো, রঙিন ফোয়ারাগুলো আস্তে আস্তে শহরের অন্ধকারকে আলোকিত করে তুলছে। সারাদিন যেমন পাখিরা উড়ে উড়ে বেড়ায়, কিন্তু সন্ধে হলে ঠিক বাসায় ফেরে, ঠিক আমিও তেমন সারাদিন ঘুরে ফিরে হোটেল রুমে ফিরছি। কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এখন আমি যাব, রুমে যাব, ফ্রেশ হব, আর বাকি কথা রুমে গিয়ে বলছি। হ্যালো গাইজ, ফাইনালি আমি রুমে ফিরে এসেছি, এবং আজকে অসাধারণ ঘোরা হলো আমাদের। মানে লখনৌর ম্যাক্সিমাম জায়গায় ঘোরা হয়ে গেছে, এখন জু বাকি, একবার একটু মার্কেট প্লেসটা দেখার ইচ্ছে আছে, ওটা বাকি আছে, আর একটা বেশ ভালো নাম করা বিরিয়ানির দোকানে খাওয়ার। জল এসে গেছে আমার রুমে, একটু হোল্ড করুন, বাকি কথা বলছি। আপনাদের সাথে দেখা হবে আবার কাল। আজকে যেহেতু সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টসগুলো বন্ধ আছে ঈদের জন্য, আজকে রাত্রিবেলা বাইরে কোথাও বেরোবো না, হোটেলে কিছু একটা অর্ডার করে নেব। আর এখন জাস্ট রিল্যাক্স 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 অ্যান্ড রেস্ট। আপনাদের আজকে গুড নাইট বলবো, আর দেখা হবে আপনাদের সাথে আবার কালকে। টিল দেন সঙ্গে থাকবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। টিল দেন, ট্রাভেলালা।